বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক অনেক বেশি ভালো আছো। আজকে আমি তোমাদের মাঝে পদার্থবিজ্ঞান এসএসসি পদার্থবিজ্ঞানের বল অধ্যায়ে কপিকল সংক্রান্ত সমস্যা নিয়ে হাজির হয়েছি। আসলে কপিকল সমস্যাটা আসলে সবার ক্ষেত্রে একটা জাতীয় সমস্যা। কেন বললাম জাতীয় সমস্যা? কারণ এই কপিকল সংক্রান্ত অঙ্কগুলো অনেকেই বোঝে না। এর মেইন কারণ হলো কপিকলের যে মেইন কনসেপ্টটা, সেই কনসেপ্টটা তারা কিন্তু বোঝে না। সো চলো আজকে কথা না বাড়িয়ে কপিকল সংক্রান্ত যতগুলো ম্যাথ আসে বা যে টাইপের ম্যাথগুলো সাধারণত চাওয়া হয়, আমরা সেই সংক্রান্ত কথাগুলো নিয়ে আজকে আলোচনা করব। সবচেয়ে বড় কথা হলো কপিকলে কি চাওয়া হয়। কপিকলে আসলে কার্যকর ত্বরণ চাওয়া হয়। আর কার্যকর ত্বরণটা যদি আমি বের করতে পারি, তাহলে কিন্তু ইজিলি আমি কার্যকর বলটা বের করতে পারবো, অথবা আমি টান বলটা বের করতে পারবো। তো চলো শুরু করা যাক। তিন টাইপের কপিকল সংক্রান্ত তিন ধরনের সমস্যা আছে। তো টাইপ ওয়ান এর মধ্যে কি, এটা কপিকল এবং কপিকলের দুই প্রান্তে দুইটা ভারী বস্তু ঝোলানো আছে। এটাকে আমরা ধরলাম M2 ভর, এবং এই পাশে একটা ভর আছে, একে ধরলাম আমরা হচ্ছে M1 ভরের বস্তু। সো প্রথম টাইপটা হলো যে একটা কপিকল থাকবে এবং এই কপিকলের একটা সুতার সাথে দুইটা বস্তু লাগানো থাকবে। তাহলে প্রথম অঙ্কে কিন্তু আমার সুতো আছে একটা। তো আমরা কিন্তু আগের থেকেই জানি যে এই বস্তুর ক্ষেত্রে একটা ওজন আছে, যেহেতু বস্তুর ভর আছে, আর ভর থাকলে তার একটা ওজন কিন্তু নিচের দিকে কাজ করে। তো আমরা জানি যে ওজন ডাব্লিউ ইকুয়াল টু লেখা যায় কি mg। তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে, এই বস্তুর ক্ষেত্রে M1 বস্তুর ক্ষেত্রে এর যে ওজনটা হবে, সেই ওজনটা ঠিক নিচের বরাবর কাজ করবে, সেটা হলো M1g। প্রথম বস্তুর ক্ষেত্রে যে ওজনটা আছে, সেই ওজনটা কিন্তু নিচ বরাবর কাজ করবে এবং তার ওজনটা হবে M1g। তো আমরা দেখতেই পাচ্ছি আসলে বস্তুটা এই বরাবর আসতেছে, তার মানে বস্তুটা এই দিকে উঠে এই বরাবর আসবে। তাহলে ওজনের বিপরীতে তার একটা বল কাজ করবে। এই বলটাকে বলি আমরা কি টান বল। কি বল বলি? টান বল। সো টান বল হচ্ছে কি আমার টি। তাহলে বস্তুটা নিচের দিকে তার ওজন বল প্রয়োগ করবে, আর সুতো কি করবে উল্টো দিকে টেনে বস্তুটাকে উপর দিকে তুলবে। সো এখানে যেহেতু সুতো কয়টা আছে বলতো বন্ধুরা? একটা সুতো আছে, সুতরাং টান কিন্তু হবে আমার একটা। টান বল কয়টা হবে? একটা। যদি দুইটা সুতো থাকে তাহলে টান বল হবে কয়টা? দুইটা। এটা খুব ভালো করে মনে রাখতে হবে। একটা সুতাতে একটাই টান বল হয়, আর দুইটা সুতোতে দুইটা টান বল হয়। তাহলে এখানে খেয়াল করে দেখো তো যে আমার কার্যকরী বলটা কতটুকু আছে। অবশ্যই বস্তুটা যেহেতু উপর দিকে উঠছে, তার মানে কি টান বল কিন্তু এই ক্ষেত্রে বড়, এই ক্ষেত্রে টান বলটা বড়। আবার ঠিক এই দিকে খেয়াল করো যে M2 বস্তুর ক্ষেত্রে ওজনটা ঠিক নিচের বরাবর কাজ করবে। M2 ভরের বস্তুর একটা ওজন আছে, সেই ওজনটা কি M2g, এবং এই ওজনটুকু ঠিক নিচের দিকে কাজ করছে। যখনই এই ওজনটা নিচের দিকে কাজ করবে, তার উপরের দিকে বিপরীত ক্রমে কিন্তু তার একটা টান বল কাজ করবে। তার টান বলটা কাজ করবে কোন দিকে? উপরের দিকে টান বল কাজ করবে। তো টান তো এই পাশেও টি আছে, এই পাশেও কি হবে? টি। কারণ সুতো একটা, টান হবে আমার কয়টা? একটা। আর M1 বস্তুর ক্ষেত্রে যদি আমি বলি যে M1 বস্তুর ক্ষেত্রে, M1 বস্তুর ক্ষেত্রে আমার কার্যকরী বলটা কত? M1 ভরের বস্তুর ক্ষেত্রে কার্যকরী কার্যকরী বল কার্যকরী বল যদি আমি F2 দিয়ে প্রকাশ করি, তাহলে এই কার্যকরী বলটা আসলে কি হবে? এই কার্যকরী বলের মান হবে হচ্ছে, আচ্ছা কার্যকরী বল M1 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা, তাহলে একটি যেহেতু বড়, তাহলে টি থেকে যদি আমি এই ওজন বলটুকু বাদ দিই, M1g বাদ দিই, তাহলে আমার যেটা থাকে সেটাই আমার কার্যকরী বল। কার্যকরী বল হলো আমার M1a। এই দিক কিন্তু একটা ত্বরণ সৃষ্টি হচ্ছে, আমাদের তো কার্যকরী ত্বরণ বের করতে হবে। তাহলে এই বরাবর কিন্তু সেই একই ত্বরণ আসতেছে, এই দিকে সেই একই ত্বরণ আসতেছে। এইদিকে ত্বরণটা উপরের দিকে কাজ করতেছে, আর এইদিকে ত্বরণটা নিচের দিকে কাজ করে।
M2 ভরের বস্তুর ক্ষেত্রে এটা কিন্তু আমি এক নং সমীকরণ দিয়ে রাখি। তাহলে M2 ভরের বস্তুর ক্ষেত্রে M2 ভরের বস্তুর ক্ষেত্রে দেখো, এই ক্ষেত্রে ওজনটা কিন্তু নিচের দিকে কাজ করতেছে আর টান বলটা উপরের দিকে, কিন্তু এই ক্ষেত্রে ওজন বলটা বেশি হওয়ার কারণে টান বল কিন্তু উপরের দিকে বস্তুকে ধরে রাখতে পারছে না। তার মানে কি, এখানে M2G, এই যে আমার ওজনটা কি বেশি, ওজন বল থেকে যদি আমি টান বলটা বাদ দিই তাহলে আমার কার্যকরী বলটা থাকবে M2M। এখন এটাকে যদি আমি 2 নং সমীকরণ দিয়ে দিই, আমি এখানে টি লিখেছি, এখানে টি লিখেছি, আমি আগেই বলেছিলাম যে যেহেতু সুতো একটা, টান বল হবে ঠিক একটা। তাহলে 1 আর 2 যদি আমি যোগ করে ফেলি তাহলে কি হবে, যে 1 যোগ 2 করলে কি হয়, টি মাইনাস M1G সমান সমান M1A, এখানে M2G মাইনাস টি সমান সমান M2A। তাহলে এখান থেকে টি টি কাটা যায়, এখানে কি থাকলো, M2G মাইনাস M1G, এখানে থাকলো হচ্ছে M1A প্লাস M2A। M2G থেকে M1G, এখানে এটা কমন নিয়ে নিই, তাহলে কি থাকে, M1 প্লাস M2। তো আমার টার্গেট কি, আমার টার্গেট হচ্ছে কি লাগবে বলো তো বন্ধুরা, আমার টার্গেট লাগবে হচ্ছে কার্যকরী ত্বরণ। তাহলে কার্যকরী ত্বরণটা যদি এ রেখে দিই তাহলে কি হবে, এই পাশে M1 প্লাস M2 ভাগ হয়ে যাবে, তাহলে উপরে কি লিখবো আমরা, M2G মাইনাস M1G ডিভাইডেড বাই M1 প্লাস M2। তো আমাদের কিন্তু কার্যকরী ত্বরণ বের হয়ে গেছে। আর কার্যকরী ত্বরণ যদি আমাদের বের হয়ে যায় তাহলে আমরা কার্যকর বলও বের করতে পারবো। এখান থেকে আমি এর মানটা যে কোনো একটা সমীকরণ, 1 হোক আর 2 হোক, যে কোনো একটা সমীকরণে বসালে কিন্তু আমি টান বলের মানটাও বের করে নিতে পারবো। তো এটা ছিল কপিকল সংক্রান্ত 1 নং সমস্যা। তাহলে দেখা যাক আরো 2টা সমস্যা আছে, এবার আমরা টাইপ 2 তে যাব। তো এই পর্যায়ে সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি এই টাইপ 2 কপি কলের যে টাইপ 2 আছে সেই টাইপ 2 কিন্তু এখন আমি আলোচনা করব। দেখো, এই ক্ষেত্রে এটা একটা টেবিল, এই টেবিলের উপরে M1 ভরের একটা বস্তু রাখা আছে, আর কপি কলের সুতোর সাথে নিচে একটা কিন্তু M2 ভরের বস্তু ঝুলানো আছে। তো বোঝা যাচ্ছে যে বস্তুটা আসলে সামনের দিকে আগাবে আর M2 ভরের বস্তুটা নিচের দিকে পড়বে। তো এখানে কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে সুতো একটা, তাহলে আমার টান বল হবে কয়টা, টান বল হবে একটা। সেই টান বলকে আমি কি ধরবো, টান বলকে ধরবো আমি টি। এখন খেয়াল করে দেখো যে M2 ভরের বস্তুর ওজন আছে, ওজনটা কাজ করতেছে কোন দিকে, নিচ দিকে, আগের মতোই M2G, বাট টান বলটা কাজ করতেছে ঠিক তার উল্টো দিকে। সেই টান বলটা কি বলতো, টান বল হচ্ছে টি। আচ্ছা, এই বস্তুর ক্ষেত্রে দেখো যে M1 ভরের বস্তুর ক্ষেত্রে ওজনটা ঠিক নিচের দিকে কাজ করতেছে M1G। তো যখন বস্তুটা টেবিলে রাখা আছে তার কিন্তু একটা ভর টেবিলের নিচের দিকে কাজ করতেছে। সো ভর এবং অভিকর্ষ ত্বরণ মানে জি কিন্তু তার নিচের দিকে ক্রিয়াশীল। ঠিক অনুরূপ ভাবে আমরা জানি যে অভিলম্ব প্রতিক্রিয়া বল, যখন টেবিলে একটা বস্তু রাখা হয় ওরা স্থির থাকার অর্থই হলো যে তার ওজন এবং উপরের দিকে যে অভিলম্ব প্রতিক্রিয়া বলটা আছে সেই বলের মানটা কি সমান, তাহলে উপরের দিকে এটা কি কাজ করে, অভিলম্ব প্রতিক্রিয়া বল আর কাজ করে। এই কারণে M1 ভরের বস্তুর কিন্তু এখানে স্থির থাকার কথা, যেহেতু তার ওজন নিচের দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া বলটা ঠিক তার উল্টো দিকে কাজ করছে, এখানে কোনো বল কাজ করে না। এটা কিন্তু মনে রাখতে হবে যে আমরা এখানে কোনো ঘর্ষণ বল নিয়ে কথা বলিনি, এখানে কোনো ঘর্ষণ বল নাই। যদি ঘর্ষণ বল থাকতো তাহলে কিন্তু একটু ভিন্ন হতো। আমরা এখানে ধরেই নিয়েছি যে এখানে কোনো ঘর্ষণ বল কাজ করে না। তাহলে ওজন এবং অবিলম্ব প্রতিক্রিয়া বল পরস্পরকে কি করে দেয়, ভ্যানিশ করে দেয়। তাহলে এই বস্তুটা এখন সামনের দিকে আগাবে, কার জন্য আগাবে, কোন বলের কারণে আগাবে, নিঃসন্দেহে এই বস্তুটার সুতোটা নিচের দিকে টানবে, এই টান বলে কিন্তু M1 ভরের বস্তুটা সামনের দিকে ক্রিয়াশীল হবে। তাহলে আমি যদি M2 ভরের বস্তুর ক্ষেত্রে আমি দেখি যে এই ক্ষেত্রে যেহেতু ওজনটা নিচের দিকে ক্রিয়া করতেছে আর টান বলটা উপরের দিকে, তাহলে যেদিকে বস্তুটা পতিত হয়
আমার ত্বরণ কিন্তু কি সেই দিকেই সৃষ্টি হবে, ত্বরণটাও সেই দিকেই সৃষ্টি হবে। তাহলে এইদিকে এই ক্ষেত্রে কিন্তু ওজনের মানটা বেশি, ওজন বলের মানটা বেশি। তাহলে আমরা m2 ভরের বস্তুর ক্ষেত্রে পাই m2g। ওজন বল থেকে যদি এই টান বলটা যদি আমি বাদ দিই, তাহলে আমার এখানে কতটুকু বল ক্রিয়াশীল, মানে ওজন বল থেকে টান বলটা বাদ দেওয়ার পর আমার কতটুকু বল ক্রিয়াশীল ছিল, যে বলের কারণে আসলে বস্তুটা নিচের দিকে পড়বে, এটার মান হলো m2a। এটাকে দিয়ে ওই 1 নং সমীকরণ। এবার খেয়াল করো, দেখো m1 ভরের বস্তুটা কি করবে। m1 ভরের বস্তুটা আসলে কোন বলের প্রভাবে সামনে দিয়ে গতিশীল হচ্ছে? টি বলের কারণে, টান বলের কারণে। কারণ এখানে বলছি যে ওজন যেহেতু নিচের দিকে, অভিলম্ব প্রতিক্রিয়া বলটা উপরের দিকে, তাহলে এখানে বস্তুর কোনো বল কাজ করে না, শুধু একটা বলই কাজ করে। সেই বলটা কি? টান বল। এই টান বলের কারণে মূলত কি m1 ভরের বস্তুটা সামনের দিকে গতিশীল হয়। তাহলে এখানে আমি বলতেই পারি যে এখানে কার্যকরী বলটা হচ্ছে আসলে আমার টান বল। তাহলে m1 ভরের বস্তুর ক্ষেত্রে আমি লিখতে পারি যে m1 ভরের বস্তুর ক্ষেত্রে এই টান বলটাই আসলে কি তার কার্যকরী বল। এই টান বলটাই কি কার্যকরী বল, যেহেতু এখানে অন্য কোনো বল ক্রিয়াশীল নাই। এবার দেখো এটাকে দিয়ে দিলাম আমরা 2 নং সমীকরণ। আমি যদি 1 নং সমীকরণ আর 2 নং সমীকরণ যোগ করি, যদি 1 যোগ 2 করে ফেলি, তাহলে কি পাবো? এখানে পাবো হচ্ছে আমরা m2g মাইনাস টি প্লাস টি সমান সমান m2a প্লাস m1a। এখানে টি টি কাটা যায়, শুধু কি থাকে m2g, এই পাশে থাকে আমার a কমন নিলে থাকে m2 প্লাস m1। ওকে, তাহলে আমার তো লাগবে কার্যকরী ত্বরণের মান লাগবে। কার্যকরী ত্বরণ a সমান সমান তাহলে কি হবে? m2g ডিভাইডেড m2 প্লাস m1। দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমি কার্যকরী ত্বরণের মান পেয়ে গেছি। আর কার্যকরী ত্বরণের মান যদি পাই, আমি আগেই বলছিলাম যে আমরা টান বল বের করতে পারবো এবং কার্যকরী বলের মানটা বের করতে পারবো। তাহলে এটা ছিল আমার টাইপ 2। এরপর যে আমরা টাইপ 3 নিয়ে আলোচনা করব, এবং টাইপ 3টা হচ্ছে পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। তো চলো কথা না বাড়িয়ে টাইপ 3 শুরু করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আমি কিন্তু কপিকল সংক্রান্ত টাইপ 3 যে ফরম্যাটটা আছে সেই চিত্র কিন্তু অলরেডি আমি আর্ট করে ফেলছি। এখানে 3টা বস্তু আছে, দেখো m1 ভরের একটা বস্তু, m2 ভরের একটা বস্তু এবং m3 ভরের একটা বস্তু। এবং সবচেয়ে মজার বিষয় হলো এখানে তো খেয়াল করবা, এখানে কপিকল আছে কয়টা? 2টা। কপিকল আছে 2টা, সুতো কিন্তু আছে আমার 2টা। তাহলে এখানে টান বল কয়টা হবে? টান বল হবে 2টা। টান বল হবে 2টা। সো টান বল এটাকে যদি আমি T1 দিয়ে প্রকাশ করি, এটাকে যদি আমি T2 দিয়ে প্রকাশ করি, তাহলে কিন্তু আমার 2টা টান বল হয়ে গেল। এবার খেয়াল করো, বরাবরের মতো এখানেও কিন্তু আমি একটা কথা বলবো। খেয়াল করে দেখো যে m1 বস্তুর যে ওজন, সে ওজনটা m2 বস্তুর যে ওজন সেটা কিন্তু নিচের দিকে কাজ করবে এবং এর মান হচ্ছে m2g। অনুরূপ ভাবে দেখো m3 বস্তুর যে ওজনটা আছে সেই ওজনের মান হলো m3g, এবং m1 ভরের বস্তুর এরও কিন্তু একটা ওজন আছে, সেই ওজনটা কিন্তু m1g, এবং প্রত্যেকেই নিচের দিকে ক্রিয়াশীল, প্রত্যেকেই নিচের দিকে ক্রিয়াশীল। এখন খেয়াল করো যে m2 ভরের বস্তুটা চিত্র দেখে বোঝা যাচ্ছে কি যে আসলে এই বস্তুটা নিচের দিকে নামছে আর এই বস্তুটা ঠিক উপরের দিকে উঠে যাচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে। তো এখানে বস্তুটা নিচের দিকে নামছে, এই বস্তুটা উপরের দিকে উঠে যাচ্ছে। তাহলে ত্বরণ কোন দিকে সৃষ্টি হবে? ত্বরণ সৃষ্টি হবে আমার এই দিকে। তাহলে ত্বরণ কাজ করবে আমার এই বরাবর, ত্বরণ আমার কাজ করবে এই দিকে। আমরা এখানেও কিন্তু আলোচনা করব যে এখানে কোনো ঘর্ষণ বল কাজ করে না। যদি ঘর্ষণ বল কাজ করে, আমি কিন্তু আগেই বলতেছি, তাহলে সমীকরণ কিন্তু একটু ভিন্ন হবে। তাহলে প্রথম বস্তু দেখো m2 ভরের বস্তুর ক্ষেত্রে যদি আমি লিখি যে এখানে আসলে কার্যকরী বলটা আমার কতটুকু, যেহেতু টান বল
এর ওজন নিচের দিকে ক্রিয়াশীল, টান বলটা উপর দিকে ক্রিয়াশীল। তার মানে কি টান বলের মানটাই বেশি, ওজন বলের মানটা কম। যদি ওজন বলের মানটা যদি বেশি হতো তাহলে বস্তু কি নিচের দিকে পড়ার কথা ছিল, বস্তু কি নিচের দিকে না পড়ে কি উপরের দিকে উঠছে। সো টান বলের মানটা কি বেশি। তাহলে m2 ভরের বস্তুর ক্ষেত্রে আমরা যদি কার্যকরী বল বের করি তাহলে কি পাই, টি টান বল T1 এর মানটা বেশি। এই টান বল থেকে যদি আমি বস্তুর ওজনটা বাদ দিয়ে দিই, m2g বাদ দিয়ে দিই, তাহলে যা থাকে এটাই আমার কিন্তু কার্যকরী বল। তো বল সমান সমান কি জানি আমরা, F = ma। তো আমার ত্বরণ কি, ত্বরণ হচ্ছে a, আর এই বস্তুর ভর কত m2। এই জন্য কার্যকরী বলের মান কি হবে m2a। এটাকে আমরা সমীকরণ দিয়ে দিলাম 1 নং সমীকরণ। এবার আমরা আসি m3 বস্তুর ক্ষেত্রে। m3 বস্তুর ক্ষেত্রে কি হবে দেখো, বস্তুটা কিন্তু নিচের দিকে পতিত হচ্ছে, তার মানে এই ক্ষেত্রে টান বলের মান কম, ওজনটা বেশি। তো ওজন থেকে যদি টান বলটা বাদ দেওয়া যায় তাহলে যে বলটা কাজ করবে আসলে সেই বলের মান কি হবে, সেটা হলো কার্যকরী বল। তাহলে m3 বস্তুর ক্ষেত্রে যেটা হয় যে টান বলের মানের তুলনায় ওজন বলটা কি, ওজনের মানটা বেশি। তাহলে m3g থেকে যদি আমি এই টান বলের মানটা বাদ দিয়ে দিই তাহলে এখানে আমার যে বলটা কাজ করে সেটাই হলো কার্যকরী বল। আমি আবারও বলছি, ওজন বল যেহেতু বেশি, তো ওজন বল থেকে এই টান বলটুকু বাদ দিলে যেটুকু থাকে সেটাই আবার কার্যকরী বল। তো কার্যকরী বল সমান সমান কি লিখবো আমরা, m3a। যেহেতু ত্বরণ আমার a আর ভর হচ্ছে m3, সো কার্যকরী বল কি হবে আবার m3a। এটাকে দিলাম আমি 2 নং সমীকরণ। এইবার আসি আমরা m1 বস্তুর ক্ষেত্রে। সো m1 বস্তুর ক্ষেত্রে কি হচ্ছে, আমরা আগেই বলছিলাম যে এই বস্তুটা যখন টেবিলে রাখা ছিল তখন তার ওজনটা কাজ করে নিচের দিকে, ঠিক উপরের দিকে কি কাজ করতেছে, তার অভিলম্ব প্রতিক্রিয়া বল। তো আমরা জানি যে বস্তুর ওজন এবং অভিলম্ব প্রতিক্রিয়া বলের মান কি সমান। যদি সমানই হয় তাহলে বস্তুটা কি এখানে স্থির থাকার কথা, কিন্তু স্থির নাই। কেন স্থির নাই, কারণ বস্তুটা দেখাই যাচ্ছে নিচের দিকে পতিত হচ্ছে, অর্থাৎ m3 ভরের বস্তুটা এই বস্তুটাকে টেনে সামনের দিকে নিয়ে আসছে। তাহলে এই দিকে আমার কার্যকরী বলটা কি বলতো, এখানে কার্যকরী বল আমার ওজন নাই, অভিলম্ব প্রতিক্রিয়া বল নাই, তাহলে কার্যকর বলটা কিন্তু আসলে টি2 এর মানটা কিন্তু নিয়ে আসছে। কিন্তু দেখো এই টি টু থেকে যদি এই দিকে আমার একটা বস্তু টেনে ধরছে, T1 এর মানও কিন্তু তার উল্টো দিকে কাজ করছে। টি যদি ঠিক এই দিকে কাজ করে তাহলে T1টা কি তার উল্টো দিকে কাজ করবে। টি2 এর মানটা যদি এই বরাবর কাজ করে তাহলে ওই পাশে একটা টান বল নিচের দিকে কাজ করছে। তাহলে আমরা বলতেই পারি যে টি2 থেকে T1 এর মানটা বাদ দিলে যা থাকবে এই ক্ষেত্রে সেটাই তার কি হবে, কার্যকরী বল। তাহলে m1 ভরের বস্তুর ক্ষেত্রে কার্যকরী বলের মানটা কি, টান বলটা বেশি, টান বল থেকে আমি কোন টান বাদ দিব, T1 এর মান বাদ দিব। তাহলে এই ক্ষেত্রে টি2 এর মান বেশি, টি2 থেকে T1। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি আবারও বলছি, m ভরের বস্তুটা এখানে স্থির থাকার কথা ছিল কিন্তু স্থির না থেকে সামনের দিকে আসছে। তাহলে কোন বলের কারণে আসলে সে সামনের দিকে আসছে, বলে টান বল টি2 এর কারণে সে সামনের দিকে আসছে, কিন্তু পিছনের দিকে একটা বল কাজ করতেছে কি বলতো, T1 বল। তাহলে টি2 থেকে যদি T1 বলের মানটা বাদ দিই তাহলে যে বলটুকু কাজ করে সেটাই আমার কার্যকরী বল, এবং সেই কার্যকরী বলের মান কি হবে তাহলে m1a। যেহেতু বস্তুর ভর m1 আর কার্যকরী ত্বরণ a, তাহলে এই ক্ষেত্রে আবার কার্যকরী বল হবে m1a। এখন যদি আমরা 1 2 3 বরাবরের মতোই যদি 1 2 3 যোগ করে দিই, 1 যোগ 2 যোগ 3 যদি করে দিই তাহলে কি পাবো, প্রথম ক্ষেত্রে দেখো আমরা পাবো T1 মাইনাস m2g প্লাস m3g মাইনাস T2, এখানে যোগ করলে কি T2 মাইনাস T1। এই পাশে কি থাকে, এই পাশে আছে আমার m2a প্লাস এখানে m3a প্লাস m1a। তাহলে একটু খেয়াল করে দেখো, এখানে T1 কাটা যায়, T2 কাটা যায়, শুধু কি থাকে আমার থাকে হচ্ছে m3g থেকে আমরা কি বাদ দিব, m2
জি, এই পাশে প্রত্যেকটার মধ্যে কি আছে, আমার ত্বরণটা কমন, তাহলে ত্বরণটা যদি এ কমন নিয়ে নিই তাহলে কি থাকে, এখানে M2 প্লাস M3 প্লাস M1। তো আমার লাগবে কি বন্ধুরা, আমার লাগবে হচ্ছে কার্যকরী ত্বরণ। তাহলে কার্যকরী ত্বরণটা যদি এই পাশে নিয়ে আসি, যে কার্যকরী ত্বরণটা যদি এই পাশে নিয়ে আসি কি হবে, M3G মাইনাস M2G ডিভাইড বাই M1 প্লাস M2 প্লাস M3। তাহলে দেখো এই ক্ষেত্রেও কিন্তু আমরা কার্যকরী ত্বরণটা পেয়ে গেছি। আর কার্যকরী ত্বরণ যদি বের করতে পারি, আমি আগেই বলেছিলাম কার্যকরী বল বের করতে পারবো অথবা টান বল বের করতে পারবো। এর মানটা যে কোনো একটা সমীকরণে বসালে, দেখো আমি যদি এই সমীকরণে বসাই তাহলে টি বল টান টির মান বের করতে পারবো। এখানে যদি বসাই তাহলে টান বল T2-র মান বের করতে পারবো। তো এই ছিল কপিকল সংক্রান্ত 3 ধরনের সমস্যা। এই 3 টাইপ থেকেই অঙ্ক আসে। তো আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, এবং আমার কমেন্ট বক্সে আমার ইউটিউব চ্যানেল লিংক দেওয়া থাকবে। নতুন নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তো আজকে এই পর্যন্ত শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।